নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে 22শে শ্রাবণ উপলক্ষে আজকে চলে এসেছি কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ে। তো দেখো সবাই মিলে সমবেত গান আবৃত্তি পরিবেশনা করছে। যারা অনুষ্ঠান করছে তারা সবাই খুব সুন্দর করে অনুষ্ঠান করছে। তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, আমি গানটা শোনাতে পারলাম না, তো ভিডিওটাই দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিও শেষে কিছু চমক আছে, সবাই একটু মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে। আশা করি কেউ স্কিপ করে যেও না। এটা হচ্ছে রবীন্দ্রনাথের মুক্তধারা মঞ্চ। তো ভিডিও শেষে দেখবে। তো একটা কাঁচরাপাড়া কলেজের এক প্রিন্সিপাল এসেছে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানে। তো ভিডিও শেষে তার বক্তৃতা শুনবে সবাই, হয়তো কারো কাজে লাগতে পারে। ছোট বাচ্চাদের বিশেষ করে এটা শোনা অবশ্যই দরকার। খুব সুন্দর রবীন্দ্রনাথ সম্পর্কে উনি অনেক কিছুই জানেন। তো যারা যারা শুনতে চাও পুরোটা শুনো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। সবাই মিলে এখন গান করছে। দেখো এখানে সবাই গান করছে, স্কুলের ম্যাডাম থেকে শুরু করে স্টুডেন্টরা সবাই এখানে অংশগ্রহণ করেছে। খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো দেখো সুন্দর মধুময় পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। শান্তভাবে আজকে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর শান্তভাবে পরিচালনা করা হয়েছে স্কুলের মধ্যে। খুব সুন্দর লাগলো। কার কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। দেখো এক একজন গান করছে, এক একজন তবলা বাজাচ্ছে। খুব সুন্দরভাবে গান করছে ম্যাডামরা। যে যে গান ভালোবাসো শেষে বলো কমেন্ট করে। তো মুখ নাড়াতে দেখে বলো যে যে গান ভালোবাসো, অবশ্যই বুঝবে এটা কি গান হচ্ছিল। একটু কমেন্ট করে বলো কি গান হচ্ছিল। তো গান সবারই এখানে শেষ হয়ে গেল। আমরা প্রতি বছরই একজন করে বিশিষ্ট অতিথিকে আমাদের মধ্যে পাই আজকের দিনে। তিনি আমাদের রবীন্দ্র ভাবনা ও তার জীবন আদর্শে আলোকিত করেন। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অধ্যাপক ডক্টর নির্মাল্য মজুমদার। এই অংশটি সংযোজনা করার জন্য প্রাক প্রাথমিক বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় শ্রী মধুসূদন মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা সারা বছরের নানা অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে 22শে শ্রাবণে অন্যভাবে নিজেদেরকে সমৃদ্ধ করি। আমরা প্রতি বছরই বিশিষ্ট মানুষ যারা আমাদেরকে সমৃদ্ধ করেন তাদেরকে আহ্বান করি। আজকেও আছেন আমার অত্যন্ত প্রিয় বক্তা অধ্যাপক নির্মাল্য মজুমদার, তাকে আহ্বান করবো একটু পরে। তার আগে আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শুরুতে কিছু বক্তব্য রাখবার জন্য। মাননীয় অধ্যক্ষ মহাশয় আসছেন। রবি তীর্থে কবি প্রণাম, কবির প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো আজকে আমরা সমবেত হয়েছি। ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা ভাবায়। আর আজকের দিনে আমরা যাকে দিয়েছি
অধ্যাপক নির্মাল্য মজুমদার, যেটা একটু আগে আপনারা শুনলেন, যে তাকে পাওয়া রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনার অঙ্গনে, এটা আমাদের সৌভাগ্য। তার বক্তব্য আজকে শুনবো এবং প্রতি বছরই আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের গানে, কবিতায় অর্ঘ্য নিবেদিত হয়। 25শে বৈশাখ এবছর তো 3টি জায়গায় সেই অনুষ্ঠান আমরা ছড়িয়ে দিয়েছিলাম। আর 22শে শ্রাবণ আমরা একটু অন্য সুরে, অন্য পরিবেশে থাকতে চাই এবং সে কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে চাই। সে কারণেই আমরা যে অতিথি বক্তা, তাকে আহ্বান জানাই। রবীন্দ্রনাথ, এই যে 22শে শ্রাবণ আমরা রবিতীর্থের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ কেন ভাবি, আসলে এক চলে যাওয়া আবার একটা নতুনের সূচনা ঘটায় জীবনচক্র। আর এই যে জীবন সত্তা, রবীন্দ্রনাথ তো শেষের প্রান্তে পৌঁছে এই সত্তা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কি তুমি? পেল না উত্তর। এই উত্তর না পাওয়া, সেটাও একটা জানার আকাঙ্ক্ষাকে আরো বৃদ্ধি করে। আমরা আরো জানতে চাই। আর বিদ্যালয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, আমাদের এই তারই নামাঙ্কিত বিদ্যালয়ে দুটো বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এক, সেটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা না বলে আরেকটা বিষয় বলা যায়, আত্মনির্ভরশীলতা। আমাদের এখন এই জেনারেশন ক্রমশ স্বাধীনতা হারাচ্ছে, আত্মনির্ভরশীল হতে পারছে না। আজকে হয়তো এই 22শে শ্রাবণের সকালে দেখব প্রায় সবাই প্রাইভেট টিউটরের কাছে আছে, কিন্তু আজকে স্কুলে যে রবীন্দ্রনাথ সম্পর্কে যে এত সুন্দর অনুষ্ঠান, তাতে অংশগ্রহণ করতে পারছে না। কেননা ওখানে সে পরাধীনের বেড়াজালের মধ্যে পড়ে গেছে। এটাই হচ্ছে। আর রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আমরা দেখেছি একটা বিষয়, যে দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পিতা, সবসময় রবীন্দ্রনাথ যাতে স্বনির্ভর হতে পারেন সেই চেষ্টা করে গেছে। এই হিমালয় ভ্রমণ এবং এমনকি জোড়াসাঁকোর বাড়িতে প্রতি পদে পদে তাকে দায়িত্ব দিচ্ছে, তার সন্তানদের দায়িত্ব দিচ্ছে, যা তারা নিজে কাজ করুক। নিজে অর্থের দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ। এই আত্মনির্ভরশীল করার ব্যাপারে রবীন্দ্রনাথ সেই তার বাবার বিষয়টি খুব উপস্থাপনা করেছেন জীবন স্মৃতিতে, আমরা অবশ্যই যারা পড়ে থাকি। আরেকটা ব্যাপার এখন যেটা দাঁড়াচ্ছে, যে আমাদের স্কুল একটা চ্যালেঞ্জের মুখোমুখি, তা হলো ভাষা, মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বারবার বলে গেছেন, যে মাতৃভাষাকে অবহেলা করো না, শিক্ষার মাধ্যম যেন মাতৃভাষাই থাকে। সারা বিশ্ব সে পথে চললেও আমাদের দুর্ভাগ্য, সে পথে আমরা চলতে পারছি না। কিন্তু রবি তীর্থে তার শিক্ষা ভাবনাকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেভাবেই অগ্রসর হচ্ছি। যে কথা বলছিলাম, যে যারা উপস্থিত হয়েছেন, অভিভাবক, সন্তান সন্ততিদের ক্ষেত্রে তারা যাতে আত্মনির্ভরশীল হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছেন। তাদের একটু স্বাধীনতা চাই, তাদের একটু জায়গা চাই, সেই জায়গাটা তাদের দিতে হবে। এবং
স্কুল এবং শিক্ষা মানে কিন্তু পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়। এখন সেই বিষয়টা আরো বেশি করে বলা হচ্ছে, কেননা আমরা একটা ক্রাইসিসে ঢুকে গেছি, একটা বিরাট সংকটের মধ্যে শিক্ষা নিমজ্জিত। সেখান থেকে উঠতে গেলে এই আত্মনির্ভরশীলতার জায়গাটাকে প্রসারিত করা দরকার। সেই রবীন্দ্রনাথ যে বিষয়টি আমাদের পথ দেখিয়েছে। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের যিনি, যার জন্য আমরা অপেক্ষা করছি, তিনি আসবেন, আলোচনা করবেন। দেখো, যার নমস্কার। কথা বলছিলাম, তো এরপরে আসতে চলেছে যে বিশিষ্ট ব্যক্তি। রবীন্দ্রনাথ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে সঠিক মনে করেন না, একমাত্র লোক। এখন হলে কি হতো, নিশ্চয় জেলে ঢুকে যেত। কেমন, আমি বলি যে ওকে যে জেলে ঢুকতে হয়নি, এখন হলে জেলে। স্বাধীনতা সংগ্রাম অ্যাবসলিউটলি রং, এটা বলছি। এটা হচ্ছে গান্ধীজির সাথে ওর বিরোধ। বন্ধুত্ব, শ্রেষ্ঠ বন্ধু আর শ্রেষ্ঠ বিরোধিতা দুজনের ভেতরে। ওয়াই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা সংগ্রামটা ভুল কেন? তীব্রতম সত্যের একেবারে তীব্রতম প্রকাশ স্বাধীনতা সংগ্রাম নিয়ে যখন উনি কথা বলছেন, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। পরবর্তীকালে এই 21st সেঞ্চুরিতে এখন গোটা পৃথিবী জুড়ে এটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। সেটা হচ্ছে সাংঘাতিক কথা, রাষ্ট্রের স্বাধীনতা আর ব্যক্তির স্বাধীনতা এক নয়। তুমি গান্ধীকে বলছো তুমি রাষ্ট্রকে স্বাধীন করতে চাইছো, এটা কি নিশ্চিত করে যে ব্যক্তি স্বাধীন হবে? আপনি দেখবেন আপনাদের অভিজ্ঞতা ব্যাপারটাতে মিলে যাবে। তাহলে ব্যক্তির স্বাধীনতা আর রাষ্ট্রের স্বাধীনতা এক নয় মানে কি? বলছেন ব্যক্তি তো ব্যক্তি, তার তো ব্যক্তিরূপ আছে। আমি যদি সেটা ছেড়েও দিই, পৃথিবীতে সব ব্যক্তি কোনো না কোনো গোষ্ঠীর মধ্যে থাকে। এটাকে আমরা বলি কালচার। কালচার মানে সংস্কৃতি না, যে একটা জীবনযাপন প্রণালী। যেমন ধরেন বাংলা, তার ভেতরে বাঁকুড়া, তার ভেতরে পুরুলিয়া, তার ভেতরে বীরভূম, বীরভূমের ভেতরেও ছোট, তার ভেতরে ছোট এলাকা, ভৌগোলিক এলাকা। এটাকে আমরা বলি কালচার গোষ্ঠী। আমরা এখন ব্যক্তিকে ওই রাষ্ট্রের জাতীয়তাবাদের ভিত্তিতে বুঝি না, গোটা পৃথিবী জুড়ে আর বোঝা হয় না। ইফ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল, যদি আপনাকে ব্যক্তিকে বুঝতেই হয়, তাহলে দুটো কাজ আছে। তার ব্যক্তি রূপটা বুঝতে হবে, আর সে যে ছোট আঞ্চলিক, আমরা বলি না ভোটার্স কার্ড হচ্ছে আমার ইন্ডিয়া, দেশ কোথায় আমরা জিজ্ঞেস করেছি, চিটাগাং, বাঁকুড়া, দেশ, রাষ্ট্র ভারত বলছে না। ব্যক্তির যে ছোট ভৌগোলিক এলাকা, যেখানে সে জন্মায় মারা যায়, হাজার হাজার বছর ধরে সেখানে সে থাকে, সেটা হচ্ছে তার সেকেন্ড আইডেন্টিটি। রবীন্দ্রনাথ বলছেন ওই কালচার আইডেন্টিটি পৃথিবীতে প্রথম, এই কথাটা কেউ বললো। সেটা কি দেশ, তোমার দেশ স্বাধীন হবে, ব্যক্তির ওই যে কালচারাল আইডেন্টিটি সেটাকে স্বাধীন হবে না, সেটা ওই রাষ্ট্র নামক একটা দৈত্যের অধীনে আসবে? এই প্রশ্ন তুলছে। এটাই হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। এবং এটা লেখার জন্য ওকে বিখ্যাত উপন্যাস লিখতে হলো ঘরে বাইরে, যেটা আপনারা সিনেমা দেখেছেন সত্যজিতের। সিনেমা উপন্যাসটা পড়া দরকার। এবং আপনারা জেনে রাখবেন যে দ্যাট ইজ মোস্ট ইন্টারেস্টিং, যেহেতু গান নিয়েই আমি এখন কাজ করছি, আমি অবাক হয়ে গেলাম। একজন বিখ্যাত গায়িকা, তার একটা লেখা বেরোলো কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা পত্রিকাতে। সেখানে দেখলাম তিনি লিখেছেন, পরে দেখলাম ঠিকই লিখেছেন। সেটা হচ্ছে 1905 থেকে 7 বঙ্গভঙ্গ আন্দোলনের পর্বে রবীন্দ্রনাথ 55 থেকে 56টা দেশাত্মবোধক গান লেখেন। তারপরে সারা জীবন আর একটাও দেশাত্মবোধক গান লেখেননি। এবং সীতা দেবীকে চিঠিতে লিখছেন যে আমি কেন দেশাত্মবোধক গান লিখছি না, তার উত্তর দিচ্ছেন সীতা দেবী হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা, প্রবাসী সম্পাদক রামানন্দ। রবীন্দ্রনাথের প্রথম দিকে সব লেখা প্রবাসীতেই বেরোতো আর সাধনাতে বেরোতো। তো সেই চিঠিতে একটা বিস্ফোরক কথা লিখছেন যে আমার লজ্জা লাগে আমি এই সমস্ত লিখিয়েছিলাম। দিস ইজ দি ল্যাঙ্গুয়েজ। আমার লজ্জা লাগে আমি এই সমস্ত লিখিয়াছিলাম। মানে একটা দেশে, আমাদের দেশ বা বাংলাদেশে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে গান, যেটা শুনে আমাদের অশ্রুপাত হয়, রবীন্দ্রনাথ লিখবেন যে আমার লজ্জা লাগে আমি এই সমস্ত লিখিয়েছিলাম। ট্রুথ, যদি আমি সত্যের দিক থেকে যদি আমি বুঝতে পারি যে 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 এটা ভুল, আমার এই কাজটা ভুল, আমি লজ্জা লাগে এখন, ওটা মুছে দাও, ওটা আর কেউ না। এ হচ্ছে ব্যাপার। আর আমি শেষ করব যে কনসেপ্ট দিয়ে, সেটা হচ্ছে সুখ আর আনন্দের মধ্যে তফাৎ। রবীন্দ্রনাথের সারাটা জীবন সত্য, সুখ, সত্যের উপরে দাঁড়িয়ে আছে। আর সেই দাঁড়িয়ে থাকার অন্যতম নিদর্শন হচ্ছে তিনি সুখ আর আনন্দের মধ্যে তফাৎ করেছেন। এটা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি, আর 1-2 মিনিট আমি সময় নেব। সেটা হচ্ছে এই যে
হচ্ছে বস্তুগত, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সুখ হচ্ছে বস্তুগত, কিন্তু আনন্দ হচ্ছে ভাবগত। এটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমার একটা, আজকে আমি কেন ঘড়িটা পড়লাম আমি জানি না, আমার অভ্যাস নেই। আমার একটা ঘড়ি হলো ভালো, সাপোজ, কেমন, আপনার একটা ভালো বাড়ি হলো, সাপোজ, আপনার একটা অমুক হলো, তমুক হলো, মানে একটা কিছু বস্তুগত প্রাপ্তি আপনার ভালো লাগছে, এইটাকে রবীন্দ্রনাথ বলবেন সুখ, কিন্তু আনন্দ হয়। সাংঘাতিক কথা। তাহলে আনন্দটা কি? আনন্দটা হচ্ছে আমার বস্তুগত প্রাপ্তি নয়, কিন্তু আমার এটাও ভালো লাগছে, কিন্তু বস্তুগত প্রাপ্তি হয় না। বস্তুগত প্রাপ্তি কিন্তু ভালো লাগছে সুখ, বস্তুগত প্রাপ্তি নয় কিন্তু ভালো লাগছে আনন্দ। আনন্দ, আনন্দ। আপনি পাখির ডাক বা এইরকম চমৎকার পরিবেশ, এটি আপনি বস্তুগতভাবে আপনার পকেটে বা পার্সে, আপনার লকারে রেখে দিতে পারবেন? পারবেন না। এটা ভাবগত। পাখির ডাকে ফুল ফোটে, এটা আমার ভালো লাগে, তাতে আমার ভিডিওটা ওয়াচ করলে, তো সবার জন্যই আমি ভিডিওটা করেছিলাম। কেমন লাগলো ভিডিওটা বলো। তো উনি রবীন্দ্রনাথ সম্পর্কে আরও অনেক কিছু জানেন। তো এত অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে আমি এর পরের ভিডিওটাই তোমাদের কাছে দেব। তো পরের ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটা সাপোর্ট করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে রাখতে ভুলবে না। যখনই আমি এরকম ভিডিও ছাড়বো তো সবার ফার্স্ট তোমাদের কাছে চলে যাবে। তো এরকম আরও অনেক কিছু যারা জানতে চাও, যারা শুনতে চাও, তো আমার চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার ভিডিওটা স্কিপ না করে দেখলে যারা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। কোথা থেকে কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানতে সাহায্য করো। আর কারো যদি আমার মতন কোনো ভিডিও ছাড়ার থাকে, দেখার থাকে, আমাকে একটু বলো যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। তো আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদের মতন করে ভিডিও, তোমরা যেরকম চাইছো তোমাদের মতন করে ভিডিও করার চেষ্টা করব। যদি সম্ভব হয় তো সবাই কমেন্ট করে জানিও। এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ফুল ভিডিওটা ওয়াচ করলে, আমার পরিবারে আসলে সবাইকে অনেক ধন্যবাদ। সবাই এরকম ভিডিও দেখো, তো সেজন্যে আমারও খুব ভালো লাগে। আমার পাশে আছো, এত দিন যাবৎ আছো, সবাই আমাকে এতটা সাপোর্ট করছো, সেই জন্যই আমি আরও উৎসাহিত হই, তোমাদের কাছে ভিডিও দেখাই। কেমন লাগে আমার ভিডিও সবাই একটু কমেন্ট করে বলো। আমি হয়তো সবার মতন অত ভালো ভিডিও করতে পারি না, তো চেষ্টা করি ভালো ভিডিও করার। অত ভালো হয়তো হয়ে ওঠে না, সবার মতন অত ভালো করতে পারি না। সবাই একটু কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। আজকের এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় দিন। তো 22শে শ্রাবণ উপলক্ষে, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে এই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই আমার পাশে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে, সবাই যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে এখনও দেখোনি, দেখে নিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো। আশা করি সবারই ভালো লাগবে। এই ভিডিওটা ওয়াচ করার পরে একটু শেয়ার করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমি এরকম ভিডিও ছাড়লে তোমাদের কাছে ফার্স্ট চলে যায়। আমার পরিবারে এসেছো, তোমরা এতটা সাপোর্ট করছো, তাই আমি এগোতে পারছি। তো তোমরা যদি পরবর্তীকালে আমার পাশে এরকমভাবেই থাকো, তো আমি হয়তো আরও এগোতে পারবো। তোমাদের এই সাপোর্টেই আমার এগিয়ে যাওয়ার সুবিধা হবে। তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো, আগামীকালেও থেকো। আর আমি তো আছি তোমাদের পাশে। আমাকে যে সাপোর্ট করো অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করি। অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে কি ধন্যবাদ দিলেও তোমাদের কাছে কম হয়ে যাবে। তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা আমার পাশে এত সুন্দরভাবে আছো, আমাকে এতটা সাপোর্ট করছো,
এগিয়ে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু তোমাদের একটা কমেন্টেই আমার এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করে আমার ভিডিওতে একটু কমেন্ট করে যাবে কে কোথা থেকে দেখছো। তোমাদের পরিবারে চলে যাব, তোমাদের কমেন্ট দেখেই সুবিধা হবে আমার তোমাদের পরিবারে চলে যেতে। তো ভিডিওটা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, অবশ্যই আমিও আছি। তোমরা যেরকমভাবে আছো আমি অবশ্যই আছি তোমাদের পাশে।